ইন্ডাক্টর ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল বা যে কোনো বৈদ্যুতিক কাজের সূচনা লগ্ন থেকেই ইন্ডাক্টর খুবই গুরুত্বপূর্ণ একটি কম্পোনেন্ট। বর্তমান মডার্ন সিভিলাইজেশন উন্নয়নের পিছে ইন্ডাক্টর বা কয়েলের ভূমিকাই হয়তো সবচেয়ে বেশি, কারণ এর সাহায্যে আমরা বিদ্যুৎ তৈরি করতে পারি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা প্লিজ ভিডিওটা পুরোপুরি দেখবেন। অল্প একটু দেখেই চলে যাবেন না, এটা একটা চ্যানেলের জন্য খুবই ক্ষতিকর, আর আপনাদের সাপোর্ট ছাড়া এই ধরনের ভিডিও তৈরি করা সম্ভব না। ইন্ডাক্টর হলো এমন একটি ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট যা বৈদ্যুতিক শক্তিকে ম্যাগনেটিক শক্তি আকারে জমা রাখতে পারে, আবার প্রয়োজন মতো ম্যাগনেটিক শক্তিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে সাপ্লাই করতে পারে। স্ক্রিনে এখন যে কম্পোনেন্টগুলো দেখছেন এরাই হলো ইন্ডাক্টর। ইন্ডাক্টরকে বিভিন্ন নামে ডাকা হয়, যেমন ইন্ডাক্টর, কয়েল, চোখ, রিঅ্যাক্টর ইত্যাদি ইত্যাদি। ইন্ডাক্টরের দুইটা টার্মিনাল থাকে এবং এর কোনো পজিটিভ নেগেটিভ থাকে না, কারণ এটা তো শুধুমাত্র একটা তারের টুকরো। যে কোনো সাধারণ ইনসুলেটরওয়ালা তারকে পেঁচিয়ে কয়েল বা ইন্ডাক্টর তৈরি করা হয়। পেঁচানো তারটিকে বলা হয় ইন্ডাক্টর, আর তারটি যে পদার্থের উপর পেঁচানো থাকে তাকে বলা হয় কোর। মূলত কোরের উপর ভিত্তি করে ইন্ডাক্টরের শ্রেণীবিন্যাস করা হয়, যেমন এয়ার কোর ইন্ডাক্টর, আয়রন কোর ইন্ডাক্টর, ফেরাইট কোর ইন্ডাক্টর, ল্যামিনেটেড কোর ইন্ডাক্টর, ববিন বেসড ইন্ডাক্টর, ট্রয়েডাল ইন্ডাক্টর ইত্যাদি ইত্যাদি। এতক্ষণ যেগুলো বললাম এগুলো হচ্ছে ফিক্সড ইন্ডাক্টর, অর্থাৎ এগুলোর ভ্যালু চেঞ্জ করা যায় না। এগুলো ছাড়াও আরেক ধরনের ইন্ডাক্টর পাওয়া যায়, যেটা হচ্ছে ভ্যারিয়েবল ইন্ডাক্টর, যার মান চেঞ্জ করা যায়। যাই হোক, এগুলো নিয়ে একটু পরে আলোচনা করব। আগে দেখে নেওয়া যাক ইন্ডাক্টর কি কাজ করে এবং কিভাবে কাজ করে। ইন্ডাক্টরকে আমরা প্রথম একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করব। আমরা মনে করি ফ্যান এবং ওয়াটার চেম্বার সহ এই অংশটা হলো একটা ইন্ডাক্টর বা কয়েল। এটা একটা ব্যাটারি বা পানির ট্যাঙ্কি, যেখান থেকে পানি লোডের দিকে যাবে। এখানে আমরা পানির কণাগুলোকে ইলেকট্রনের সাথে তুলনা করব। প্রথমে সুইচ অন করার সাথে সাথে পানির কণা বা ইলেকট্রনগুলো ব্যাটারি থেকে লোডের দিকে যেতে চায়, কিন্তু ওয়াটার চেম্বারের মধ্যে থাকা ফ্যানটা অনেক ভারী হওয়ার কারণে পানি হুট করে প্রবাহিত হতে পারে না। কিন্তু পানির প্রেসার থাকার কারণে ফ্যানটা আস্তে আস্তে ঘুরতে শুরু করে, আর তখন এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হওয়া শুরু হয়। এখানে খেয়াল করেন, ব্যাটারি থেকে ভোল্টেজ এবং কারেন্ট কিন্তু একই সাথে এসেছে, কিন্তু ইন্ডাক্টর হুট করেই যেহেতু কারেন্ট প্রবাহিত হতে দিচ্ছে না, সেজন্য কারেন্ট কিছুটা ভোল্টেজের চেয়ে পিছিয়ে পড়ছে। আর সেজন্য বলা হয় ইন্ডাক্টরের ক্ষেত্রে ভোল্টেজ কারেন্টের থেকে 90 ডিগ্রি আগে থাকে। তো যাই হোক, এখন যেহেতু ফ্যানটা ঘুরছে, তাই এই চেম্বারের মধ্যে পানি প্রবাহে কোনো রকমের বাধা পাবে না এবং লোডটাও চলতে থাকবে। যতক্ষণ সুইচ অন থাকবে, অর্থাৎ পানি প্রবাহিত হতে থাকবে, ততক্ষণ ফ্যানটাও ঘুরতে থাকবে এবং এই চেম্বারের মধ্যে কিছু পরিমাণ পানি জমা হবে। কিন্তু যখন সুইচ অফ করা হবে, তখন ট্যাঙ্ক থেকে পানি আর আসতে পারবে না। আবার ফ্যানটা অনেক ভারী হওয়ার কারণে হুট করে থামতেও পারবে না। এটা থামতে কিছুটা সময়ের প্রয়োজন। এই সময় চেম্বারের মধ্যে থাকা পানিগুলোকে ফ্যানটা সার্ভ করতে থাকে। তারপর একটা সময় ফ্যান এবং লোড উভয়ই অফ হয়ে যায়। এতক্ষণ যেটা বললাম সেটা হচ্ছে ডিসি সার্কিটের ক্ষেত্রে ইন্ডাক্টরের একটা উদাহরণ। এবার আসি এসি সার্কিটের ক্ষেত্রে। আমরা প্রায় সবাই জানি যে এসিতে ফ্রিকোয়েন্সি থাকে। এসি কারেন্টের পজিটিভ হাফ সাইকেলের সময় আমরা মনে করি পানি বা ইলেকট্রন এই পথে চলতে চাইবে, কিন্তু ফ্যানটা ভারী হওয়ার কারণে পানি হুট করে প্রবাহিত হতে পারবে না, একটু দেরি হবে। তারপর শেষ পর্যন্ত যখন পানি প্রবাহ শুরু হয়, তখন আবার নেগেটিভ হাফ সাইকেল চলে আসে, যার ফলে এই পথ দিয়ে বেশি পরিমাণ কারেন্ট প্রবাহিত হতে পারে না। নেগেটিভ হাফ সাইকেলের সময় বিদ্যুৎ তার দিক পরিবর্তন করে বিপরীত পথে চলতে চায়, কিন্তু ফ্যানটা বিপরীত দিকে ঘোরার কারণে বিদ্যুৎ প্রবাহে বাধাপ্রাপ্ত হবে। তারপর একটা সময় ইলেকট্রন বা পানির ধাক্কায় ফ্যানটা আবার উল্টো দিকে ঘোরা শুরু করবে এবং বিদ্যুৎ প্রবাহিত হওয়া শুরু হবে। কিন্তু কিছু সময় পর আবার পজিটিভ হাফ সাইকেল আসবে, যার ফলে এই পথেও বেশি বিদ্যুৎ প্রবাহিত হতে পারবে না। এজন্য ফ্রিকোয়েন্সি যত বেশি হবে, বিদ্যুৎ প্রবাহ তত কম হবে। অর্থাৎ যত বেশি ফ্রিকোয়েন্সি হবে, ইন্ডাক্টর তত বেশি রেজিস্টরের মতো আচরণ করবে। এতক্ষণ আমরা উদাহরণ দেখলাম। এবার সার্কিটে ফিরে আসি। ডিসি সার্কিটের ক্ষেত্রে সুইচ অন করার পর সাথে সাথে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না। যখন বিদ্যুৎ আসে, তখন কয়েল ওপেন সার্কিটের মতো কাজ করে। তারপর কয়েলের আশেপাশে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হওয়া শুরু হয়। যখন চৌম্বক ক্ষেত্র পুরোপুরি তৈরি হয়ে যায়, তখন ইন্ডাক্টর একটা শর্ট সার্কিটের মতো কাজ করে। অর্থাৎ আগের উদাহরণের সাথে তুলনা করলে এখন ফ্যানটা পুরোপুরি ঘুরতে শুরু করেছে এবং পানি প্রবাহিত হচ্ছে। আর এইখানে যে ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয়েছে, এটাকে আমরা ওয়াটার চেম্বারের মধ্যে জমে থাকা পানির সাথে তুলনা করতে পারি। এখন এই সার্কিটে ইন্ডাক্টর থাকা বা না থাকা সমান কথা, কারণ ইন্ডাক্টর বিদ্যুৎ প্রবাহে আর কোনো বাধা দিচ্ছে না। এখন এটা একটা সাধারণ তারের মতো কাজ করছে। তারপর যখন সুইচ অফ করা হয়, তখন ম্যাগনেটিক ফ্লাক্সটা আস্তে আস্তে কমতে থাকে।
এবং ম্যাগনেটিক ফ্লাক্স ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে যায়, অর্থাৎ এখানে একটা ভোল্টেজ তৈরি হয়, আর এইটাকেই বলা হয় ব্যাক ইএমএফ ভোল্টেজ। ইন্ডাক্টরের মধ্যে উৎপন্ন হওয়া এই ইলেকট্রিক্যাল এনার্জি অনেক হাই ভোল্টেজের হয়ে থাকে এবং এটা ডিসচার্জ হওয়ার জন্য পথ খুঁজতে থাকে। ক্যাপাসিটরের ভিডিওতে আমরা দেখেছিলাম ক্যাপাসিটর চার্জ হওয়ার পরে অনেকদিন পর্যন্ত এই চার্জটাকে ধরে রাখতে পারে, কিন্তু ইন্ডাক্টরের ক্ষেত্রে বিষয়টা আলাদা। ইন্ডাক্টর থেকে পাওয়ার কাট করার সাথে সাথে ইন্ডাক্টর যে কোনো উপায়ে ডিসচার্জ হতে চায়, আর এজন্য যখন আমরা কোনো ইন্ডাকটিভ লোডের সুইচ অফ করি তখন এর মধ্যে স্পার্ক দেখা দেয়, কারণ ইন্ডাক্টরের মধ্যে যে হাই ভোল্টেজ উৎপন্ন হয় এই ভোল্টেজ ডিসচার্জ হওয়ার জন্য কোনো পথ না পেলে এইরকম স্পার্ক আকারে ডিসচার্জ হয়ে যায়। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম ইন্ডাক্টর ডিসি কারেন্ট প্রবাহে প্রথম কিছু সময়ের জন্য বাধা দেয়, তারপর আর বাধা দেয় না। আর ইন্ডাক্টরের মধ্যে ডিসি সাপ্লাই দিলে একমুখী একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। এই চৌম্বক ক্ষেত্রটাকে আমরা বিভিন্ন কাজে লাগাতে পারি, যেমন রিলে বা সলিনয়েড ইত্যাদি ইত্যাদি। এসি সার্কিটের ক্ষেত্রে পজিটিভ হাফ সাইকেলের সময় যে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে সেই চৌম্বক ক্ষেত্রের দিক পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ উত্তর মেরু দক্ষিণ মেরুর জায়গায় চলে যায় আর দক্ষিণ মেরু উত্তর মেরুর দিকে চলে আসে। কিন্তু কোনো কয়েলের আশেপাশে যদি কোনো চৌম্বক ক্ষেত্রকে মুভ করানো হয় তখন ওই কয়েলের মধ্যে একটা ভোল্টেজ তৈরি হয়, আর এই ভোল্টেজটাই মূলত আমরা যে সাপ্লাই ভোল্টেজটা দিচ্ছি সেই ভোল্টেজকে আটকে দেয়। কারেন্টের ফ্রিকোয়েন্সি যত বেশি হবে চৌম্বক ক্ষেত্র তত বেশিবার পরিবর্তন হবে, আর চৌম্বক ক্ষেত্র যত বেশি পরিবর্তন হবে কয়েলের মধ্যে ব্যাক ইএমএফ তত বেশি উৎপন্ন হবে, আর তখন এই দুই প্রান্তের ভোল্টেজ ড্রপও তত বেশি হবে। কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে বা কি পরিমাণ ব্যাক ইএমএফ উৎপন্ন হবে তা নির্ভর করে ইন্ডাক্টরের ইন্ডাকট্যান্স এবং ফ্রিকোয়েন্সির উপর। ইন্ডাকট্যান্স হলো কয়েলের এমন একটি ধর্ম যা কয়েলের মধ্যে প্রবাহিত কারেন্টের কম বা বেশি হওয়াতে বাধা প্রদান করে, অর্থাৎ ইন্ডাক্টর কারেন্টের পরিবর্তনকে বাধা দেয়। ইন্ডাক্টরের মধ্যে দিয়ে যত কারেন্টই প্রবাহিত হোক না কেন ইন্ডাক্টর কোনো রকমের বাধা দেয় না, কিন্তু যখন কারেন্ট প্রবাহে পরিবর্তন আসে ইন্ডাক্টর সেই পরিবর্তনকে বাধা প্রদান করে। অর্থাৎ মনে করেন এই সার্কিটের মধ্যে দিয়ে এখন 5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে, হঠাৎ কারেন্ট কমে 2 অ্যাম্পিয়ার হয়ে গেল। এখন ইন্ডাক্টর চেষ্টা করবে এর মধ্যে থাকা ম্যাগনেটিক ফ্লাক্সকে পরিবর্তন করে বাকি 3 অ্যাম্পিয়ার কারেন্টের ঘাটতি পূরণ করার। আবার মনে করেন এই সার্কিটের মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে, হঠাৎ করেই কারেন্ট বেড়ে 5 অ্যাম্পিয়ার হয়ে গেল। তখন ইন্ডাক্টর চেষ্টা করবে এই বাড়তি কারেন্টটাকে ম্যাগনেটিক ফ্লাক্স আকারে কনভার্ট করে কারেন্টের ওঠানামাকে নিয়ন্ত্রণ করার। এজন্য ইন্ডাক্টরকে বিভিন্ন পাওয়ার সাপ্লাইয়ের ফিল্টার হিসেবে ব্যবহার করা হয়, যেন কারেন্টের স্পাইক থেকে সার্কিটকে প্রোটেকশন দেওয়া যায়। অর্থাৎ ইন্ডাক্টর বিদ্যুৎ প্রবাহে কোনো বাধা দেয় না, কিন্তু বিদ্যুৎ প্রবাহের মধ্যে যদি কোনো পরিবর্তন আসে তাহলে সেই পরিবর্তনকে বাধা দেয়। যে ইন্ডাক্টরের ইন্ডাকট্যান্স যত বেশি হবে তার ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি করার ক্ষমতা তত বেশি হবে এবং বেশি পরিমাণ এনার্জিকে জমা রাখতে পারবে। ইন্ডাক্টরের মান পরিমাপের একক হলো হেনরি, যাকে বড় হাতের এইচ দ্বারা প্রকাশ করা হয়। কিন্তু হেনরি অনেক বড় একটা ভ্যালু, যেমন ক্যাপাসিটরের ক্ষেত্রে ফ্যারাড অনেক বড় একটা ভ্যালু, তাই হেনরিকে মিলি হেনরি বা মাইক্রো হেনরিতে লেখা হয়, যেমন ক্যাপাসিটরের ক্ষেত্রে মাইক্রো ফ্যারাডে লেখা হয়। ইন্ডাক্টরকে বড় হাতের এল দ্বারা প্রকাশ করা হয়। ইন্ডাক্টরকে যখন সার্কিটের প্যারালালে কানেক্ট করা হয় তখন সুইচ অন করার সাথে সাথেই লোডটা চলতে থাকে, আর ততক্ষণ ইন্ডাক্টর ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি করতে থাকে। যখনই ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয়ে যায় তখন ইন্ডাক্টর শর্ট সার্কিটের মতো কাজ করে। সেজন্য কারেন্ট আর কষ্ট করে লোডের মধ্যে দিয়ে না গিয়ে ইন্ডাক্টরের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়া শুরু হয়, যার ফলে লোডটা কিছুক্ষণ জ্বলেই বন্ধ হয়ে যায়। কিন্তু যখন সুইচটাকে অফ করা হয় তখন ম্যাগনেটিক ফ্লাক্স কমতে থাকে আর ইন্ডাক্টর একটা বিপরীতমুখী ভোল্টেজ তৈরি করে। অর্থাৎ আগে যেই প্রান্তটা পজিটিভ ছিল সাপ্লাই কাট হওয়ার পর সেই প্রান্তটা হয়ে যাবে নেগেটিভ, আর আগে যে প্রান্তটা নেগেটিভ ছিল সাপ্লাই কাট হওয়ার পরে সেই প্রান্তটা হয়ে যাবে পজিটিভ, অর্থাৎ পোলারিটি চেঞ্জ হয়ে যাবে। আর ইন্ডাক্টরে উৎপন্ন এই হাই ভোল্টেজ স্পাইক ডিসচার্জ হওয়ার জন্য পথ খুঁজতে থাকে। কখনো কখনো সুইচ অফ করার সময় সুইচের এই দুই প্লেটের মধ্যে স্পার্ক আকারে এই হাই ভোল্টেজ ডিসচার্জ হয়ে যায়, আবার কখনো কখনো লোডের মধ্যে দিয়ে ডিসচার্জ হয়। আর যে কোনো লোডের মধ্যে দিয়ে এত বেশি পরিমাণ ভোল্টেজ যদি যায় তাহলে লোডটা নষ্ট হয়ে যেতে পারে। যদি একটা উদাহরণ দেই, একটা সাধারণ 5 ভোল্টের রিলে প্রায় 300 ভোল্ট ব্যাক ইএমএফ স্পাইক দিতে পারে। এই স্পাইকটা খুবই কম সময়ের জন্য হয়, হয়তো কয়েক মাইক্রোসেকেন্ড বা মিলিসেকেন্ড। তবুও এটা যে কোনো মসফেট বা ট্রানজিস্টর সার্কিটকে নষ্ট করতে পারে। তাই কয়েলের প্যারালালে এবং পাওয়ার সাপ্লাই রিভার্সে একটা ডায়োড কানেক্ট করা হয়। ডায়োডটাকে যদি পাওয়ার সাপ্লাইয়ের ফরওয়ার্ডে কানেক্ট করা হতো তাহলে সব কারেন্ট এই ডায়োডের মধ্যে দিয়ে প্রবাহিত হতো। এজন্য এটাকে রিভার্সে কানেক্ট করতে হয়, আর এই ডায়োডটাকে বলা হয় ফ্লাইব্যাক ডায়োড। ফ্লাইব্যাক ডায়োড হিসেবে যে কোনো সাধারণ ডায়োড ব্যবহার করা যেতে পারে। এবার আসি ইন্ডাক্টরের কিছু ব্যবহারের ক্ষেত্রে। ইন্ডাক্টর কি ভোল্টেজকে বাড়ায় নাকি কমায়?
মূলত ইন্ডাক্টর ভোল্টেজ বাড়াতেও পারে আবার কমাতেও পারে। যেমন এসি সার্কিটের ক্ষেত্রে আমরা দেখেছি যে ইন্ডাক্টর ভোল্টেজ কমিয়ে দেয়। ইন্ডাক্টর ভোল্টেজ বাড়াবে নাকি কমাবে এটা নির্ভর করে ইন্ডাক্টরকে সার্কিটে কিভাবে ব্যবহার করা হয়েছে তার উপরে। যেমন আমরা যদি একটা বুস্ট কনভার্টারের এক্সাম্পল দেখি তাহলে বিষয়টা আরো ভালোভাবে ক্লিয়ার হতে পারবো। যখন এই সার্কিটের সুইচটা অন থাকে তখন ইন্ডাক্টর চার্জ হয়, আর যখনই সুইচটাকে অফ করা হয় তখন ইন্ডাক্টর ডিসচার্জ হয়। ডিসচার্জ হওয়ার সময় এর পজিটিভ নেগেটিভও চেঞ্জ হয়ে যায় এবং ইন্ডাক্টর একটা হাই ভোল্টেজ ব্যাক ইএমএফ দেয়। অর্থাৎ ইন্ডাক্টর তখন একটা ব্যাটারির মতো আচরণ করে। আর দুইটা ব্যাটারিকে যদি সিরিজে কানেক্ট করা হয় তাহলে এদের ভোল্টেজ যোগ হয়ে যায়। তো ধরলাম এই ইন্ডাক্টরটা 5 ভোল্ট ব্যাক ইএমএফ দিয়েছে, তাহলে এই 5 ভোল্ট এবং এই 5 ভোল্ট মিলে মোট 10 ভোল্ট আউটপুট হবে। এখানে ইন্ডাক্টর ভোল্টেজকে বাড়িয়ে দিচ্ছে। আবার টিউব লাইটের ক্ষেত্রে আমরা সুইচ অন করার সাথে সাথেই কিন্তু লাইটটা জ্বলে না, এর মাঝখানে অনেকগুলো কাজ হয়। একটা টিউব লাইটকে জ্বালানোর জন্য প্রায় কয়েকশো থেকে কয়েক হাজার ভোল্টের প্রয়োজন হয়, কারণ এর ভেতরে থাকা গ্যাসকে আয়োনাইজ করা লাগে। সুইচ অন করার পর প্রথমে স্টার্টরের মধ্যে একটা স্পার্ক হয়, যার ফলে স্টার্টরের দুই টার্মিনাল মিলে যায় এবং তখন ইন্ডাক্টরটি চার্জ হওয়া শুরু হয়। তারপর কিছুক্ষণ পর যখন স্টার্টর ঠান্ডা হয়ে যায় এবং স্টার্টরের দুই টার্মিনাল ওপেন হয়ে যায় তখন ইন্ডাক্টর একটা হাই ভোল্টেজ ব্যাক ইএমএফ দেয়, যার ফলে লাইটটি জ্বলে ওঠে। আবার আমরা ইন্ডাক্টরকে ব্যবহার করে টেম্পোরারি ম্যাগনেট তৈরি করতে পারি। এর মাধ্যমে আমরা আমাদের ইচ্ছা মতো বিভিন্ন কাজ করতে পারি, যেমন রিলে কাজ করে এই প্রিন্সিপালের উপর। এছাড়াও আমরা সলিনয়েড ব্যবহার করে অসংখ্য প্রজেক্ট তৈরি করতে পারি। শুধুমাত্র একটা ইনসুলেটর আলা তারকে পেঁচালেই ইন্ডাক্টর হয়ে যায়, কিন্তু ইন্ডাক্টরের পাওয়ার বা ইন্ডাক্টান্স নির্ভর করে বেশ কিছু বিষয়ের উপর। যেমন এর কোর কি ধরনের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয়েছে, ইন্ডাক্টরের লেন্থ কতটুকু, প্যাচ সংখ্যা কত, এরিয়া কতটুকু ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপর এটা নির্ভর করে। যখন কোনো পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় তখন এর চারপাশে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, আর সেই তারটাকে যখন পেঁচানো হয় তখন এই সবগুলো ম্যাগনেটিক ফ্লাক্স একসাথে যুক্ত হয়ে একটা বড় ধরনের শক্তিশালী ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি করে। আর যখন ইন্ডাক্টরের মধ্যে কোর ব্যবহার করা হয় তখন এর পাওয়ার আরো অনেক গুণে বেড়ে যায়। যেমন যখন কোনো ইন্ডাক্টরের মধ্যে কোনো কোর ব্যবহার করা হয় না তখন এটাকে এয়ার কোর বলে, আর কোর হিসাবে যদি আমরা এক টুকরো লোহা ব্যবহার করি তখন এটাকে আয়রন কোর বলে। এয়ার কোর ইন্ডাক্টরের চেয়ে আয়রন কোর ইন্ডাক্টরের ইন্ডাক্টান্স অনেক বেশি হয়, কিন্তু উভয়েরই কিছু সুবিধা বা অসুবিধা থাকে। যখন কোনো সার্কিটে লো ইন্ডাক্টান্স এবং হাই ফ্রিকোয়েন্সির প্রয়োজন হয় তখন সেখানে এয়ার কোর ইন্ডাক্টর ব্যবহার করা হয়। যেহেতু এর মধ্যে কোনো কোর থাকে না তাই এখানে কোনো কোর লসও থাকে না, আর এয়ার কোর ইন্ডাক্টর অনেক হাই ফ্রিকোয়েন্সিতে কাজ করতে পারে, তাই রেডিও বা বিভিন্ন হাই ফ্রিকোয়েন্সি সার্কিটে এয়ার কোর ইন্ডাক্টর ব্যবহার করা হয়। আবার আয়রন কোর ইন্ডাক্টরের ক্ষেত্রে বেশি পরিমাণ ইন্ডাক্টান্স পাওয়া যায়, কিন্তু এটা হাই ফ্রিকোয়েন্সিতে কাজ করতে পারে না। এগুলো বিভিন্ন ধরনের পাওয়ার সাপ্লাই ফিল্টারের কাজ করে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই অডিও ডিভাইসের মধ্যে এগুলোকে বেশি দেখা যায়। আবার যখন কোনো ইন্ডাক্টরের মধ্যে ফেরাইট ম্যাটেরিয়াল ব্যবহার করা হয় কোর হিসাবে তখন এটাকে ফেরাইট কোর ইন্ডাক্টর বলে। ফেরাইট কোর ইন্ডাক্টরের মধ্যে আয়রন কোরের চেয়ে কোর লস কম হয় এবং এটা হাই ফ্রিকোয়েন্সিতে কাজ করতে পারে। আবার এর ইন্ডাক্টান্সও বেশি হয়। এগুলোর ব্যবহার যে কোনো এসএমপিএস পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে তুলনামূলকভাবে বেশি দেখা যায়। ল্যামিনেটেড স্টিল কোর ইন্ডাক্টর, যেখানে কোর হিসাবে অনেকগুলো স্টিলের প্লেটকে পরপর সাজানো হয় যাতে ইডি কারেন্ট লস কম করা যায়। আমরা যে ট্রান্সফরমারগুলো ইউজ করি তার মধ্যে সাধারণত এই কোর ব্যবহার করা হয়। এই ধরনের ইন্ডাক্টর বেশি ফ্রিকোয়েন্সিতে কাজ না করতে পারলেও হাই পাওয়ার নিয়ে কাজ করতে পারে, তাই হাই পাওয়ার অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে ল্যামিনেটেড কোর ইন্ডাক্টর বেশি ব্যবহার করা হয়, যেমন ট্রান্সফরমার। সাধারণত বেশিরভাগ ইন্ডাক্টরের গায়ে তেমন কোনো ভ্যালু দেওয়া থাকে না, তাই হুট করে দেখে বলা যায় না এটা কত হেনরির ইন্ডাক্টর। ইন্ডাক্টরকে সাধারণ মাল্টিমিটার দিয়ে পরিমাপ করা যায় না, এটা পরিমাপ করার জন্য আরএলসি মিটারের প্রয়োজন হয়। তবে কিছু কিছু ইন্ডাক্টর আছে যেগুলো দেখতে অনেকটা রেজিস্টরের মতো, আর এগুলোর গায়ের কালার কোড দেখে এর মান বের করা যায়। ইন্ডাক্টর কিভাবে তৈরি করব বা ইন্ডাক্টরের ক্যালকুলেশন নিয়ে যদি বলি, আসলে বিভিন্ন সার্কিটের ক্ষেত্রে ইন্ডাক্টরের ক্যালকুলেশন বিভিন্ন রকমের হয়, আর এক একটা ক্যালকুলেশন এক্সপ্লেন করতে গেলে এইরকম এক একটা ভিডিও তৈরি করা লাগবে। ফর এক্সাম্পল, ব্যাক ইএমএফ বের করার সূত্র হলো VL ইজ ইকুয়াল টু L ইন্টু DI/dt। এখানে ভি কি, এল কি বা DI/dt এর মান কত হবে এগুলো যদি এক্সপ্লেন না করা যায় তাহলে অনেকেরই বুঝতে কষ্ট হবে, আর ছোট্ট একটা ভিডিওতে এত সবকিছু একসাথে কভার করা সম্ভব না। তাই আমি চেষ্টা করব ইন্ডাক্টর ক্যালকুলেশন নিয়ে পরবর্তীতে ভিডিও তৈরি করার। এই ভিডিওতে চেষ্টা করেছি ইন্ডাক্টর নিয়ে সহজভাবে আলোচনা করার। মানুষ মাত্রই ভুল, তাই আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং এই চ্যানেলে এই ধরনের আরো অনেক ভিডিও আছে সেগুলো দেখতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।